সাইলেন্টলি বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এর অনুমোদন রাজ্য সরকারের যে রেগুলেটরি বডি রয়েছে তাদের অনুমোদন নিয়েই হয়েছে। রাজ্য সরকার মানে তো জানেন একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তা সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদনে এই বিদ্যুতের ট্যারিফ বাড়ানো হয়েছে। এটা গোটা রাজ্যে এফেক্ট হচ্ছে। WBSCDCL সেটা আমরা আরেকদিন আমাদের তথ্য দিয়ে ডাটা দিয়ে আপনাদের সামনে আনবো WBSCDCL যা করেছে। আমাদের সিএসসি যারা মনোপলি বিজনেস করেন তারা এই ইলেকশন চলাকালীন দুগুণ তো বটেই, কোথাও কোথাও 3 গুণও ট্যারিফের সিলিং চেঞ্জ করে বাড়িয়েছেন। আমাদের কাছে কিছু ডকুমেন্ট আমরা এখানে রেখেছি, অসংখ্য ডকুমেন্ট। তাতে আপনারা এটা দেখতে পারেন 4 আর 5। ঠিক একইভাবে এই বিলগুলো আমরা অসংখ্য এখানে এনেছি। 4 মানে এপ্রিল, মে এবং জুনেও এই ট্যারিফ পরিবর্তন করে মূলত সিএসসি এলাকা, যাকে কেএমডি এলাকা বলা হয়, দক্ষিণ 24 পরগনার একটা বিরাট অংশ থেকে শুরু করে হুগলি হাওড়ার একটা বিরাট অংশ থেকে শুরু করে বারাসাত মধ্যমগ্রাম, একটা পুরো কেএমডি এলাকা, ছোট বড় মিলিয়ে প্রায় 50টার মতো মিউনিসিপ্যালিটি আছে, কর্পোরেশন আছে। তার জনগণ সরাসরি এফেক্ট হয়েছে এবং এটা লক্ষে নয়, কোটিতে। এবং যে সরকার প্রো পিপুল বলে দাবি করেন, যারা টোল বিতরণ করে এবং অ্যাপিজমেন্ট, তুষ্টিকরণের রাজনীতি করে নির্বাচনে জিততে চান, সঙ্গে তো ছাপ্পা আছে, তারা খুব সাইলেন্টলি মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং খুব ছোট ছোট যারা দোকান থেকে শুরু করে যাদের খুব সামান্য রোজগার, একটা ফিক্স রোজগার, তাদের উপরে একটা ভয়াবহ অর্থনৈতিক অবরোধ নামিয়ে নিয়ে এসছেন। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই জনবিরোধী নীতির প্রতিবাদ করছি এবং পরবর্তীকালে WBSCDCL এর গোটা রাজ্যব্যাপী বিদ্যুতের ট্যারিফ বাড়ানোর বিরুদ্ধেও আমরা বলবো এবং রাস্তাতেও নামবো। আমরা আজকের এই প্রেস কনফারেন্স থেকে অবিলম্বে রাজ্য সরকারের অনুমোদনকারী যে সংস্থা, রেগুলেটরি বডি, যেটা রাজ্য সরকার অনুমোদিত, এই বাড়তি বিল প্রত্যাহার করার জন্য আমরা সুনির্দিষ্টভাবে দাবি করছি এবং 1 সপ্তাহের মধ্যে এটা করতে হবে। আমরা সিএসসি কে বলছি না, কারণ সিএসসি একটা কর্পোরেট বডি, তাদেরকে টাকা তুলতেই হবে, কারণ তারা হলদিয়া এনার্জির নামে তৃণমূল কংগ্রেসের ফান্ডে ইলেকটোরাল বন্ডের মধ্য দিয়ে 400 কোটি টাকা চাঁদা দিয়েছেন। 400 কোটি টাকা যে সংস্থা তৃণমূলকে চাঁদা দেয়, তাকে 800 কোটি টাকা জনগণের কাছ থেকে তুলতেই হবে, এটা ধ্রুব সত্য। আমরা রাজ্য সরকারের যে অথরিটি যারা এর অনুমোদন দিয়েছেন, জনস্বার্থে এর প্রত্যাহারের দাবি করছি 1 সপ্তাহের মধ্যে। আমাদের 3 কাউন্সিলর তারা আগামী সপ্তাহে সোমবার বা মঙ্গলবার সিএসসি তে গিয়ে একটা জ্ঞাপন, মীনা দেবী পুরোহিত মহোদয়ের নেতৃত্বে, এবং আমাদের 2 জন জেলা প্রেসিডেন্ট থাকবে, 5 জন গিয়ে একটা টোকেন দিয়ে আসবে। 1 সপ্তাহ অপেক্ষা করার পরে সিএসসি অফিস অভিযান হবে। এই অভিযান ভারতীয় জনতা পার্টির উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা জেলা কমিটি করবে এবং এতে আমরা গ্রাহকদেরও যোগদান করতে বলবো। আমরা পতাকা নিয়ে যাব, আপনারা পারলে পতাকা ছাড়াও যোগ দেবেন। মাস মুভমেন্ট আমরা করব এবং আমি নিজে উপস্থিত থাকব, পার্টির অন্যান্য নেতাদের
বিধায়ক সাংসদদেরও উপস্থিত থাকার জন্য আমরা আহ্বান জানাব। এবং একইভাবে আমরা বিদ্যুৎ ভবনেও কর্মসূচি দেওয়ার কথা আমরা পার্টির সঙ্গে কথা বলে বা ওখানকার ইউনিটের সঙ্গে কথা বলে জেলার সঙ্গে আমরা সে কর্মসূচিও নিতে চাই এবং এই বিষয়েও আরো সেপারেট আমরা জানাবো। অন্যদিকে আপনারা জানেন যে ব্যাপকভাবে গোটা রাজ্য জুড়ে লোডশেডিংও শুরু হয়েছে 6 ঘন্টা 8 ঘন্টা ধরে। একটা বিশেষ ভোট ব্যাংক, আমি ধর্ম সম্প্রদায় বলবো না, একটা বিশেষ জনগোষ্ঠী যারা তৃণমূল কংগ্রেসকে এবারে 100-র মধ্যে 98টা ভোট দিয়েছেন, তাদের এলাকায় হুকিং অ্যালাউড, তাদের হুকিং কাটতে কেউ যায় না। কিন্তু অন্যান্য এলাকায় বিশেষ করে সেখানে হুকিংও কাটা হচ্ছে, গ্রেপ্তারও হচ্ছে, আবার ফাইনও হচ্ছে, আবার লোডশেডিংও হচ্ছে। এই জন্য আমরা আজকে মূলত জনস্বার্থের এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এবং তথ্য প্রমাণ ডাটা আপনারা যদি চান তাহলে আমাদের মিডিয়া সেল থেকে এর ফটোকপি, আমাদের উত্তর কলকাতা জেলা অফিস থেকে এর ফটোকপি আপনারা সব নিতে পারবেন। দ্বিতীয় যে ইস্যুটাকে সামনে রেখে আমার পক্ষ থেকে রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমি বলতে চাই, সেটা হলো আপনারা দেখবেন নির্বাচনের পরে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 2টি সভা হয়, প্রশাসনিক সভা। একটি সভাতে সরকারি জমি দখল হয়ে যাচ্ছে, তাকে উদ্ধার করতে হবে। আমরা লক্ষ্য করছিলাম যে সরকারি জমি উদ্ধার করার নামে একটা উদ্যোগ রাজ্য সরকার নিচ্ছে, আমরা ভাবছিলাম এটা একটা মহৎ উদ্যোগ। তার পরবর্তীকালে দেখলাম যে সুজিত বোস থেকে শুরু করে গোটা রাজ্যের সবাই, তৃণমূলের সবাই চোর, একমাত্র সাধু হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি একমাত্র চুরি চামারি এতে থাকেন না, জমি দখল এসবে থাকেন না। তিনি তা বললেন তৃণমূলের সবাই চোর এবং বললেন সরকারি আধিকারিক, পুলিশ তারাও চোর। এবার চোরের লাইন লেগে গেল, ডাবগ্রাম ফুলবাড়ি চোর, এসজেডিএ চোর, এইচডিএ চোর, সুজিত বসু চোর, গৌতম দেব চোর। আমাদের কথা না, আমরা ভোটের সময় বলেছি, এটা মুখ্যমন্ত্রীর কথা যে সবাই চোর। তারপরে আমরা দেখলাম যে সরকারি জমি উদ্ধার হচ্ছে না, বিশেষ বিশেষ জায়গায় সাধারণ গরিব মানুষ, তাদেরকে আগাম নোটিশ না দিয়ে টিভি ক্যামেরাকে ডেকে নিয়ে গিয়ে কখন টানা হবে তাদের অস্থায়ী চালা, তাদের দুধের হাঁড়ি কখন রাস্তায় ফেলা হবে, তাদের জামা কাপড় যেগুলো বিক্রি করতে এসেছেন সেগুলো বস্তায় কখন পুটলি বেঁধে লালবাজারে নিয়ে যাওয়া হবে, আপনাদেরকে আগাম জানিয়ে, ফাঁকা কলসির আওয়াজ বেশি, যতটা কাজ দেখানো তার থেকে বেশি প্রচারের আলোতে আসা। আমরা এটা গত 2-3 দিন ধরে দেখছি। পৌর এলাকায় নাগরিক পরিষেবা পরিচ্ছন্নতা এর পক্ষে ভারতীয় জনতা পার্টি। আপনি পুরসভাতে ভিভিপ্যাট বাদ দিয়ে পুরনো ইভিএম মেশিনগুলোতে ভোট করে ছাপ্পা মেরে যে জিতেছিলেন 22 সালে, এবারের ভোটের ফলে সেটা প্রমাণ হয়েছে।
সেই কারণে কলকাতা কর্পোরেশন সহ 69টা পুরসভাতে ভারতীয় জনতা পার্টি জিতেছে। এটা হলো আপনার গাত্র দেওয়ার আসল কারণ। আর আপনার লোকেদের আপনি বলেছেন সরকারি জমি উদ্ধার করতে, আপনি আপনার লোকেদের বলেছেন ধরে আনো বিনীতের লোকেরা বেঁধে আনার কাজ শুরু করেছে। আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী, যে এই যে সরকারি জমি উদ্ধার, এটা দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, না কেবলমাত্র বিধাননগর, হাতিবাগান, গড়িয়াহাট, মূলত উত্তর দক্ষিণ 24 পরগনা থেকে আপনার শকত মোল্লা শাহজাহান বাহিনীর অত্যাচারে যে বাসন্তী, গোসাবা, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, বসিরহাটের গরিব লোকগুলো কলকাতায় এসে সামান্য হকারি করে খায়, তাদের জন্য, না এটা গোটা রাজ্যে আপনার কোনো নীতি নিয়ম এবং এসওপি তৈরি হয়েছে? আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে বলবো যে আপনি প্রথমে এসওপি তৈরি করুন, আপনার সমস্ত ডিপার্টমেন্টগুলোকে নিয়ে ভূমি রাজস্ব দপ্তরকে নোডাল ডিপার্টমেন্ট করে আগে ল্যান্ডস্কেপ ম্যাপ তৈরি করুন, করে সরকারি জমি চিহ্নিতকরণ করুন। আপনি প্রপারলি জনগণকে নোটিশ দেন, তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি জমি ছেড়ে দেওয়ার জন্য বলে আইনগত নোটিশ করুন। আপনি যে কাজ আপনার পুলিশ বিধাননগরে বেহালাতে আজকে বুলডোজার চালিয়েছেন, হাতিবাগানে করেছেন, এই একই কাজ আপনি রাজাবাজার, মেটিয়া বুরুজ, পার সার্কাস এখানে কবে করবেন আমরা জানতে চাই। আমরা জানতে চাই গার্ডেন রিজ বন্দর এলাকার হুকিং কবে সিএসসি কাটতে যাবে। আমরা জানতে চাই যে এক যাত্রায় পৃথক ফল হবে কেন। আমরা শহরের পরিচ্ছন্নতা, নাগরিক পরিষেবা, ফুটপাত, পথচারীর এর সঙ্গে কোনো দ্বিমত আমরা পোষণ করি না। আমরা মনে করি গরিব এই রাজ্যে বেকারত্বের বাজারে, যেখানে প্রতিদিন শিল্প পালায়, ইতিমধ্যে ব্রিটানিয়ার কারখানা পালিয়েছে, ইসিএল এর কারখানা বন্ধ হয়েছে, বাকি তো ইতিহাস 13 বছরে, বিরাট লম্বা লিস্ট, 1.5 ঘন্টা 2 ঘন্টা শুধু নামের তালিকা পড়তে যাবে। সিঙ্গুরের ডিনামাইট দিয়ে কারখানা উড়িয়ে দিয়ে তারপরের যে সংকেত দিয়েছেন আপনি, সে সংকেত পশ্চিমবাংলার মানুষ জানে। সেই কারণে সংবেদনশীল, সচেতন এবং কনসাস ভোটার যারা থাকেন শহর এলাকায়, তারা এবারে অনেকাংশে এত জোর জুলুম, হুমকি, সন্ত্রাস, আইপ্যাক, পুলিশ থাকার পরেও অনেকেই মুখ ঘুরিয়ে নিয়েছেন। সেই কারণেই বিজেপি 2,33,27,000 ভোট, প্রায় 39% ভোট পেয়েছে। আমরা একটু আগেই একটা চিঠির কপি পেলাম, এর আগেও যেমন ঝালদা এবং তাহেরপুরকে বাদ দিয়ে সভা ডাকা হয়েছিল, আগামীকাল বেলা 12টায় মুখ্যমন্ত্রীর নবান্ন সভাগৃহে একেবারে ওসিআইসি থেকে শুরু করে গোটা রাজ্যের নিচ থেকে উপর সমস্ত আরবান এলাকার পদাধিকারী, জনপ্রতিনিধি, মানে আবারও চিঠিতে উল্লেখ আছে, এক্ষেত্রে ঝালদা এবং তাহেরপুর ব্রাত্য
ঝালদা এবং তাহেরপুর প্রান্ত, যদিও তারা বিজেপির বোর্ড নয়, বিজেপির অপোজিশন লিডার মিন্স সরকার এবং সরকারের দ্বারা বা সরকারি দলের দ্বারা যারাই অত্যাচারিত হবেন তাদের পাশেই লিডার অব অপোজিশন দাঁড়াবে। লিডার অব অপোজিশনের কাজ এইটা। আমরা রামপুরহাটের বকটুই থেকে আমডাঙ্গার বিস্ফোরণ স্থল পর্যন্ত প্রতিটা জায়গায় গেছি, ভোটের উদ্দেশ্যে বা পলিটিক্যাল উদ্দেশ্যে নয়। এক্ষেত্রেও তাহেরপুর ঝালদাকে বাদ দিয়ে কালকে আপনি মিটিং ডেকেছেন। আমি আশা করব আগামীকালের মিটিংয়ে আপনার ঔদ্ধত্য, অহংকার এবং বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা বা লোকসভা নির্বাচনে গরিষ্ঠ আসনে জয় পাওয়ার যে দাম্ভিকতা আপনার মধ্যে প্রকাশ পাচ্ছে সেখান থেকে আপনি সরে আসবেন। আপনি এবং আপনার সরকার মানবিক হবে। সরকারি জমি অধিগ্রহণের জন্য সুনির্দিষ্ট এসওপি তৈরি হবে। সরকারি জমি যারা বেআইনিভাবে দখল করেছেন তাদেরকে আপনার আধিকারিকরা চিহ্নিত করবে, প্রপারলি নোটিশ দেবে এবং এতে যদি কোনো প্রান্তিক গরিব মানুষ, নন আর্নিং মেম্বার, তার ফ্যামিলিতে শুধু এইটার উপরে সংসার চলে, তাদেরকে আপনি বিকল্প কর্মসংস্থানের সুযোগ দেবেন। আপনি সব জায়গায় বলেন যে আমি 1.5 কোটি লোককে চাকরি দিয়েছি। আমি আশা করব কয়েক লক্ষ হকারকেও আপনি চাকরি দেওয়ার ব্যবস্থা করবেন। না, আপনি সব সভাতে বলেন যে আমি 1.5 কোটি লোককে পশ্চিমবাংলায় চাকরি দিয়েছি, যদিও তালিকা চাইলে কোনোদিন পাওয়া যায় না, পাওয়া যাবেও না, কারণ এটা মিথ্যা, সবাই জানে। তাই আশা করব আগামীকাল আপনার লেঠেল বাহিনীকে আপনি বিরত করবেন। যদি বিরত না করেন, আমরা অন্যায়ভাবে উইদাউট নোটিশ যে গরিব লোকগুলো বিশেষ করে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর উপরে আক্রমণ আনা হচ্ছে, আমরা ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে থাকব। আমি তাদেরকে বলবো যে যে এলাকায় এই ধরনের অত্যাচার হয়েছে, যেভাবে আমরা টিভিতে দেখেছি, চোখের জল দেখেছি, গোটা বাংলা নড়ে গেছে, মায়েদের চোখের জল যেভাবে দেখেছে, আজকে যেভাবে বেহালাতে বুলডোজার নিয়ে গিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তাদেরকে জিনিসপত্র সরানোর সুযোগ দেওয়া হয়নি, এবং ছোট ছোট রেডিমেড গার্মেন্ট থেকে শুরু করে সামান্য স্টেশনারি গুডস বা অন্যান্য যা সামান্য জিনিস, প্লাস্টিক বলুন, সিলভার বলুন, যেগুলো বিক্রি হচ্ছে, যেভাবে লালবাজারের পুলিশরা পুলিশের প্রিজন ভ্যানে যেভাবে অন্যায়ভাবে তুলে নিয়ে আসার ছবি দুদিন ধরে প্রকাশিত হয়েছে, এটাকে হকার উচ্ছেদ বা জনগণের স্বার্থের কাজ বলা যায় না। এটাকে মানবতা বিরোধী। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 29টা আসন পাওয়ার দম্ভের বহিঃপ্রকাশ এবং পুরসভা কর্পোরেশন এলাকায় হারের যে তীব্র জ্বালা যন্ত্রণা, যে জ্বালা যন্ত্রণা 2021 সাল থেকে নন্দীগ্রাম থেকে উনি বয়ে নিয়ে যাচ্ছেন, সেই জ্বালা যন্ত্রণার বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। আগামীকাল সিদ্ধান্ত পুনর্বিবেচনা না হলে আগামী পরশু থেকে যেখানে হকার উচ্ছেদ করবে সেখানে পশ্চিমবাংলার জনগণকে, সমস্ত ধরনের মানুষকে, এলাকার ক্লাব, প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, বিজেপির কার্যকর্তা, তাদের সকলকে আমি অনুরোধ করব বিরোধী দলনেতা হিসাবে বাধা দিন। কি করবে? গ্রেফতার করবে, নিয়ে আসুন, এবং প্রয়োজন হলে আমিও যদি আগাম জানতে পারি কোথাও হচ্ছে উইদাউট নোটিশ, আমি লিডার অব অপোজিশন হিসেবে আমি নিজেও বুলডোজারের সামনে বা পুলিশের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি। আমার কলিগ এমএলএদেরকেও একইভাবে আমি আহ্বান করব। আমি আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী তার রাজধর্ম পালন করে প্রশাসনিক কর্তৃ হিসাবে
তার পুলিশের ওভার অ্যাকশন, অমানবিক অ্যাকশন আগামীকালের মিটিংয়ে তিনি প্রত্যাহার করবেন। আবারও বলি, সরকারি জমি অধিগ্রহণের জন্য সুনির্দিষ্ট এসওপি প্রকাশ করে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, রেল, বন্দর, যেখানে যার জমি অধিগ্রহণ হয়ে গেছে, বেআইনিভাবে দখল হয়ে গেছে, সেই জমি উদ্ধার করার জন্য রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে আধিকারিকরা রাজনীতির ঊর্ধ্বে উঠে ভোট ব্যাংকের কথা না ভেবে কাজ করবে। এই আপিল অন বিহাফ অফ অপোজিশন লিডার আমি জানাচ্ছি। আগামী সোমবার আমাদের 3 কাউন্সিলর, 2জন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সিএসসিতে যাবে এবং প্রত্যাহার করার আবেদন করবে। না হলে 8 তারিখের পরে আমরা ডেট ডিক্লেয়ার করব। প্রথমে সিএসসি অভিযান হবে, তারপরে 15 তারিখের পরে বিধাননগরে বিদ্যুৎ ভবন অভিযান হবে। বাড়তি বিদ্যুৎ ট্যারিফ প্রত্যাহারের দাবি আপনাদের মাধ্যমে সরকারকে জানিয়ে আমার বক্তব্য বা প্রেস বার্তা আমি শেষ করছি। একটা বিষয় সুমিন্দুদা, সেটা হলো যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে রোহিঙ্গা জনগোষ্ঠীরা তারা মাথাছাড়া দিয়ে বাড়ছে, সে সমস্ত জায়গায় উচ্ছেদের কোনো বিষয় নয়, কিন্তু এইভাবে যে উচ্ছেদ বিনা নোটিসে, এটা কি জনবিন্যাসের দিকে এগোচ্ছে কি রাজ্য সরকার বা রাজ্য শাসক দল? খুব সুন্দর প্রশ্ন। প্রথমে তুলে দেবে, পরে 72টা জায়গায় যে জমি দেয়নি বিএসএফকে, 72টা জায়গা খোলা পশ্চিমবঙ্গের, একমাত্র রাজ্য। ত্রিপুরাও কমপ্লিট করে দিয়েছে, আসামও বর্ডার কমপ্লিট করে দিয়েছে, পাঞ্জাবও পাকিস্তানের বর্ডার কমপ্লিট করে দিয়েছে। জিরো। কোন দলের সরকার আছে দেখার দরকার নেই, করে দিয়েছে। শুধু পশ্চিমবঙ্গে 72টা জায়গায় বিএসএফকে জমি দেওয়া হয়নি। তার কারণ হচ্ছে রোহিঙ্গাদের এখানে আনা। ইতিমধ্যে আপনারা যে টুকরো টুকরো খবরগুলো পাচ্ছেন, যেমন গুজরাটে নন্দীগ্রামে গোপগড় মাদ্রাসার সার্টিফিকেট পাওয়া গেছে, বাংলাদেশ থেকে আসা একজন মুসলিম, তিনি শুভ দাস বলে নদিয়ার ঠিকানা দিয়ে সার্টিফিকেট নিয়ে গুজরাটে চলে গেছে। গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী স্টেটমেন্ট পেয়েছেন। ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে আমরা আছি। এবং আমি আবারও বলি, আপনি যদি হাতিবাগানের সাথে সাথে খিদিরপুর করতেন, খিদিরপুরের সাথে সাথে পার্ক সার্কাস করতেন, বিধাননগরের সাথে সাথে নিউ মার্কেট করতেন, তাহলে আপনার সদিচ্ছা অনেকটা বোঝা যেত। আপনি বেছে বেছে যেসব জায়গায় করছেন, এর মধ্য দিয়ে খুব প্রমাণ হচ্ছে যে আপনি কাদেরকে নিয়ে সেই ফাঁকা জায়গাগুলো ভবিষ্যতে বসাতে চান এবং কমপ্লিট ডেমোগ্রাফিটা চেঞ্জ করে দিয়ে যাতে আগামী 50 বছর ভোট ব্যাংকের রাজনীতিটা আপনি করতে পারেন। তাতে পশ্চিমবঙ্গ গেল, কলকাতা গেল, সেটা আপনার মানে আপনার বিষয়বস্তু নয়, ধর্তব্যের মধ্যে, এটা আমরা আশঙ্কা করছি। শুভেন্দুদা, যখন দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায় হকার উচ্ছেদ অভিযান চলছে, সেই সময় একেবারে ধর্মতলায় জওহরলাল নেহেরু রোডে, সেখানে তৃণমূলের এক নেতা শ্রমিক ইউনিয়ন নেতা হিসেবে ফুটপাত জুড়ে তার অফিস করে বসে রয়েছেন। প্রশ্ন হচ্ছে যে এই ধরনেরই ফুটপাতে বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের দপ্তর, সেইগুলো ভাঙা পড়বে। আপনাকে বলি, সবচেয়ে বেশি কস্টলি ডালার দাম হচ্ছে নিউ মার্কেটে। নিউ মার্কেটে আগে 50 টাকায় ডালা বসাতো, এখন 500 টাকা করে নেয়। তাও আবার রকম ফেরে, পুজোর সিজন হলে, ঈদের সিজন হলে ওই ডালাগুলো 1500 টাকা করে হয়। এই ডালাগুলো কিনতে হয় তৃণমূল নেতাদের কাছ থেকে। এটা হচ্ছে সবচেয়ে কস্টলি জায়গা নিউ মার্কেট। এরকম তো বাকি গোটা কলকাতা জুড়ে এবং বড় বড় সিটিতে এই একই জিনিস চলছে। এবং এখানে হাত দিলে যেহেতু ভোট ব্যাংকে আঘাত পাবে, তাই এখানে উনি হাত দেননি। উনি গড়িয়াহাট, যোগুবাবুর বাজার, খুব রাগ ভবানীপুরে, 9টার মধ্যে 5টা ওয়ার্ডে হেরে গেছেন। প্রিয়াঙ্কা টেবরিয়ালকে 54,000 ভোটে হারিয়েছিলেন, এখন নেমে এসছে 7,000-এ। কি কঠিন অবস্থা। 1.5 বছর পরে 7,000টা তো থাকবে না, উনি জানেন। তাই জন্য আগে যোগুবাবুর বাজারটাকে পরিষ্কার করেছেন। এই সরকারি অফিসগুলো পুলিশ তৃণমূলের, মানে জমিগুলো যে তৃণমূল অফিস আছে, এগুলো পুলিশ ভাঙবে বলে আপনার মনে হয়? যে জমিগুলোকে সরকারি কাটিং করে রেখেছে, সেখানে
এটা ওই এক্সটেনশন পা গোপালিকাকে জিজ্ঞেস করুন, উত্তরটা দিতে পারবে। শাসক দলের তাই তো শাসক দল সেটাই বলছি। দিতে পারবে আপনারা। আপনার নবান্ন যে বিট করে তাকে বলেন না কেন প্রশ্ন করতে? এ তো কয়েকদিন ধরে তো চলছে, লাইভ চলছে, আপনারা তো ইমেজ বিল্ড আপের কাজ হচ্ছে। আমরা তো বলতাম তৃণমূলের সবাই চোর, উনি তো মাইকে বলতেন আমি চোর, অভিষেক চোর, ববি চোর, উনি তো বলছেন সুজিত চোর, গৌতম চোর, ডাবগ্রাম ফুলবাড়ি চোর, এসজেডিএ চোর, এইচডিএ চোর, রানাঘাটের এসডিও চোর, হলদিয়ার এসডিও চোর, উনি তো বলছেন। বিজেপি যা বলেছে নির্বাচন চলাকালীন, এখন তো মুখ্যমন্ত্রী নিজে বলছে। সুনীলবাবু, লোকসভা ভোটের ফল দেখার পরে কি ইমেজ বিল্ড আপ, এই যে ইমেজ বিল্ড আপের কথা হচ্ছে, এটা কি লোকসভা ভোটের পুরসভা এলাকাগুলো? এ সবসময় এদের ভোটের মাথায় আছে, উনার মুখে হাসি নেই। তার দুটো কারণ, একটা হচ্ছে নরেন্দ্র মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে গেছেন, 5 বছর সরকার চলবে, 300-র উপরে সিট নিয়ে এনডিএ সরকার চালাচ্ছে। অতএব আপনারা জানেন আজকেও স্পিকার ইলেকশন ভয়েস ভোটে হয়েছে, বিরোধীরা ডিভিশন পর্যন্ত চায়নি, কারণ বিরোধীদের অনেকেই আজকে অ্যাবসেন্ট ছিলেন। তার মধ্যে পশ্চিমবঙ্গের তৃণমূলের 5 জন আজকে অ্যাবসেন্ট ছিলেন, খোঁজ নিয়ে দেখুন, 5 জন অ্যাবসেন্ট ছিলেন। অতএব তারা নিজেদেরই ভোট রাখতে পারবে না, ওটা ভালো করে জানে, এবং খুব সচেতনভাবেই জানে যে বিজেপি যে 39% ভোট পেয়েছে, 2,33,27,000, বিজেপির প্রতিষ্ঠার পরে পার্সেন্টেজে আমাদের 19-এ বেশি ছিল, 40, তার থেকে একটু কম আমরা পেয়েছি, কিন্তু ভোটিং এ সবচেয়ে বেশি ভোট আমরা পেয়েছি। 19-এ 2,30,00,000 ছিল, এবারে 2,33,27,000 ভোট পেয়েছে, হাইয়েস্ট ভোট। এবং এই ভোটটা যে একেবারে একদম নিখাত, এই ভোটে যে কোনো জল নেই, ছাপ্পা নেই, রিগিং নেই, কোনো মৃত লোকের ভোট দেয়নি, এবং এই ভোটে 99% হিন্দুদের ভোট। আমরা 1% মতো মাইনরিটি ভোট পেয়েছি, হিসাব মতো 99% হিন্দুদের ভোট। এটা মমতা ব্যানার্জির কাছে খুব অ্যালার্মিং। 92টা বিধানসভাতে ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে। কলকাতার মতো জায়গায় ভারতীয় জনতা পার্টি জোড়াসাঁকোতে, শ্যামপুকুরে, এইসব জায়গায় এগিয়ে রয়েছে, এবং রাসবিহারী, মানিকতলা, বেলগাছিয়া, কাশীপুর, এগুলো তো প্রায় সমান সমান। ভবানীপুরে 54,000টা 7,000-এ নেমে গেছে। মুখ্যমন্ত্রী নিজের এলাকাতে ওয়ার্ডগুলোতে চোখের সামনে, উনি যেদিক দিয়ে যাতায়াত করেন নবান্ন, সব ওয়ার্ড হেরেছে। এইসব দেখে শুনে তিনি আতঙ্কিত, এবং সেই কারণে তার এই সময়টাকে তিনি বেছে নিয়েছেন, যেহেতু আগামী 1.5 বছর কোনো নির্বাচন নেই। 2026-এর এপ্রিল-মের আগে এই মুহূর্তে কোনো নির্বাচন নেই। তাই এই সময়কালে প্রথমে অত্যাচার, তারপরে আত্মসমর্পণ, সারেন্ডার। একইভাবে এই সরকারের এতটুকু লাজ লজ্জা নেই। আজকে মাননীয় ডিভিশন বেঞ্চ, বিচারপতি হরিশ ট্যান্ডন এবং হিরণময় ভট্টাচার্যের বেঞ্চ, তারা আজকে পোস্টপোল ভায়োলেন্স মামলায়, যে মামলায় আমি মামলা করেছি পিল, সেখানে বলছে যে পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা রক্ষা করতে রাজ্য পুলিশ ব্যর্থ। আজকে অর্ডার একটু পরে আপলোড হবে, লাইভ ভিউতে সবাই দেখেছেন, এবং সেখানে বিচারপতি বলছেন, সিনিয়র বিচারপতি ডিভিশন বেঞ্চে, যে কেন্দ্রীয় সরকার এবং তার স্বরাষ্ট্র দপ্তর ঠিক করবে কতদিন সেন্ট্রাল ফোর্স থাকবে, কোথায় কোথায় সেন্ট্রাল ফোর্স রাখবে, কি কি ব্যবস্থা নেবে। কার্যত 355 লাগিয়ে দিয়েছেন, ঘুরিয়ে বলা যেতে পারে। কেন্দ্রীয় সরকারের হাতে আজকে ল অ্যান্ড অর্ডারটা পুরো ছেড়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। পুলিশ মন্ত্রী পদত্যাগ করা উচিত, পুলিশ মন্ত্রী পদত্যাগ করা উচিত। এবং যে সরকারি আইনজীবীরা সরকারের পক্ষে সব স্বাভাবিক বলেছে, আজকে আমি আমার লয়ারের মাধ্যমে 1821 জন ঘর ছাড়ার নাম কোর্টে জমা করে প্রমাণ করে দিয়েছি যে সরকারি লয়ারকে যে তথ্য রাজ্য সরকার সরবরাহ করছে, এই তথ্য সম্পূর্ণ বিকৃত, এবং এই তথ্যের সঙ্গে বাস্তব সত্যের কোনো সম্পর্ক নেই। আজকে এই কোচবিহার জেলা থেকে 22 জন পঞ্চায়েতের মেম্বার বিজেপির কলকাতা এসে পৌঁছেছেন।
আমি দুপুরে তাদের নিয়ে মিটিং করেছি, তারা এখন কলকাতা হাইকোর্টে লয়ারের চেম্বারে আছে। তারা আগামীকাল কেস ফাইল করতে যাচ্ছেন। কোন পঞ্চায়েত মেম্বার, প্রধান, উপপ্রধান গ্রাম পঞ্চায়েত অফিসে ঢুকতে পারছে না, এবং যারা ঢুকছে তাদেরকে পুলিশ এসে তুলে নিয়ে গিয়ে কোচবিহার জেলা অফিস থেকে জয়েন করাচ্ছেন। নৃপেন বিশ্বাস বলে এক প্রধান, তাকে জয়েন করিয়েছিল। অভিজিৎ বলে কে আছে ওদের সভাপতি, তিনি আজকে কলকাতায় আমার কাছে এসেছেন। তাকে আমি যখন জিজ্ঞেস করলাম, বলো পুলিশের ওসি নিজে গিয়ে তাকে জয়েন করিয়েছে। ভিডিও ফোন করে বলেছে মাথা ভাঙার ভিডিও, যে আপনি কেন অঞ্চল অফিসে আসছেন না। ওকে ডেকে আনা হয়েছে, 100 জন গুন্ডা গিয়ে তাকে তুলে নিয়ে এসছে। পুলিশ তাকে নিয়ে গিয়ে জেলা বিজেপি, জেলা টিএমসির অফিসে ঢুকিয়ে দিয়ে এসছে। সেখানে জেলা সভাপতি পতাকা ধরিয়েছে। সেই পঞ্চায়েতের উপপ্রধানকে কালকে জয়েন করিয়েছে। আমি ওনাকে ফোন করলাম, বলে আমি কি স্বেচ্ছায় গেছি নাকি? দাদা, আমি স্বেচ্ছায় যাইনি। আমার বাড়িতে অসুস্থ শাশুড়ি আছে, যেভাবে বাড়িতে এসে টর্চার করছে, তাতে আমার এইটা করা ছাড়া উপায় ছিল না। আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব। এই পরিস্থিতি পশ্চিমবাংলায় চলছে। রক্ষক ভক্ষক, আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পোস্টপোল ভায়োলেন্স মামলায় যে মন্তব্য করেছেন, যে অর্ডার দিয়েছেন, এরপরে এদের মুখ দেখানো উচিত নয়। আমি আরেকটা মামলা করেছিলাম, আজকে হিয়ারিং হয়েছে সিঙ্গেল বেঞ্চে, নন্দীগ্রামে। যেহেতু কিছুতেই আমাকে হারাতেও পারছে না, আমার এলাকায় ব্যাপক জয় হয়েছে বিজেপির। 16টার মধ্যে 15টা বিধানসভায় লিড, 2টো লোকসভায় আমরা জিতেছি। 1956 লিড বেড়ে 8200 হয়েছে আমার কনস্টিটিউয়েন্সিতে। সেখানে 1 মাসে 20 দিনের মধ্যে 47টা এফআইআর করা হয়েছে। একটা লোক লিখেছে, বশির উদ্দিন বলে ল ক্লার্ক, এবং তারা কেউ টিপ দেননি, সবাই সই করেছেন, অথচ লিখিয়েছেন একই বয়ান। আর 32 জন আসামি, সবগুলো কেসে সমান, সব কেসে 32 জন কমন, 47 কেসে। ভাবতে পারেন কোন রাজ্যে আপনি আছেন? কোন রাজ্যে আছেন? সিআরপিসি, আইপিসি, কনস্টিটিউশন, জুডিশিয়ারি, হিউম্যান রাইটস, সবকে বুড়া আঙ্গুল দেখিয়ে সব চাই। 29টাতে শান্তি নেই ওনার, আরো 13টা চাই। 42টাই ওনাকে দিতে হবে, 294টাই ওনার চাই। সবাইকে ওনাকে দখল করতে হবে। অতএব যত করবেন তত মানুষ ঐক্যবদ্ধ হবে। পৃথিবীর গণতন্ত্রে, পৃথিবীর ইতিহাসে কোন স্বৈরাচারী শাসক বেশি দিন ধরে টিকে থাকতে পারেনি। সে ফার্দিনান্ড মার্কোস হতে পারে, জিয়াউল হক হতে পারে, জিয়াউর রহমান হতে পারে, যে কেউ হতে পারে। গণতন্ত্রে সব সময় মানুষ শেষ কথা বলেছে। প্রদীপ নিবার আগে যেমন দপ করে জ্বলে ওঠে, এই লোকসভা নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে তৃণমূলের তাই হয়েছে। প্রদীপটা নিববে, তাই নেবার আগে শেষ জ্বলা জ্বলে উঠেছে। অমল দত্ত কেউ নয়, তিনি এত বড় পার্লামেন্টেরিয়ান, তার কোনো মূল্য নেই। সোমেন মিত্র এত বড় ভেটারেন পলিটিশিয়ান, তার কোনো মূল্য নেই। আবুল হাসনাত খান এত বড় ভেটারেন পলিটিশিয়ান, তিনি কেউ নয়। এত হাই এডুকেটেড শ্রমিক লাহিড়ী, তিনি এত পপুলার নয়। একটা উচ্চ মাধ্যমিক পাস করা, এমবিএ লিখতো আগে, এখন লেখে না। কয়লার কেসে 8 বার ডেকেছে, সুপ্রিম কোর্ট থেকে প্রোটেকশন নিয়ে ভোটে লড়েছে। তিনি 7,10,000 ভোটে জিতিলেন। ভাবিতে পারেন আপনারা কোন রাজ্যে আপনি বসবাস করেন? এই লড়াই চলছে, চলবে। বলছে হাজিরার কাছে যে 24 পল্লী মন্দির রয়েছে, সেখানে দুদিকে যে সমস্ত পৈতৃক বাড়িগুলো রয়েছে, সেগুলো সব দখল হয়ে যাচ্ছে, কিংবা তার জন্য তাদের সাথে গিয়ে কথা বলা হচ্ছে। এই বিষয়টা কি বলবেন? 24 পল্লী না 23 পল্লী, 23 পল্লী হাজিরার কাছে যেটা সবাই জানে। 35টা প্লট। হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি রোডের মালিককে সবাই জানে। কেন মুখ দিয়ে এগুলো বলছেন? ওই জন্য তো ভবানীপুরে হেরেছে। ছাপ্পা মেরে 54,000-এ বাই ইলেকশনে জিতেছিল, 7,000-এ নেমে গেছে। 9টার মধ্যে 5টা ওয়ার্ডে বিজেপির লিড। লোক সুযোগ পেলে আরো দিয়ে দিবে ভালো করে। একটু সুযোগ পেয়েছে, সেন্ট্রাল ফোর্স ছিল বলে দিয়ে দিয়েছে, সবটা সুযোগ পায়নি। সব ওয়ার্ডে হেরে হেরে এসেছে। মুসলিম অধ্যুষিত চেতলা 2টো ওয়ার্ড বাঁচিয়েছে। এবং রায়া বিধানসভার আপনার 2 কলিগ, বড়নগরের সায়ন্তিকা এবং ভগবান গলা থেকে রায়া, তারা শপথ নিতে পারছেন না। রাজভবনের সাথে কমিউনিকেশনের
মহামান্য রাজ্যপাল যা করেছেন তার সাংবিধানিক অধিকার দিয়ে করেছেন। রাজ্যপাল মহোদয় পাওয়ার ডেলিগেট করতে পারেন, তিনি আমাকেও দিয়ে দিতে পারেন, আমি শপথ পড়াতে পারি, সে ক্ষমতা ওনার আছে। মহামান্য রাজ্যপাল মহোদয় যা করেছেন তার সাংবিধানিক অধিকারের মধ্য দিয়ে করেছেন, তার এটা ব্যক্তিগত ইচ্ছা নয়। অতএব এখানে দুজনকে যে শিখিয়ে পাঠিয়ে দিয়েছে ওরা আমাদের নকল করেছে। বিজেপি বসতো ওখানে, স্পিকার তো ব্যান ঘোষণা করেছিল, ওখানে কেউ ধর্ণা প্রদর্শন করতে পারবে না। আজকে স্পিকারের ব্যানটা কি উঠে গেল? মাননীয় স্পিকারের বক্তব্য দেখছিলাম, উনি নাকি রাষ্ট্রপতির কাছে যাবেন। আমি মাননীয় স্পিকারকে অনুরোধ করব, আপনি আগামীকালই যান, ওই দুজনকে নিয়ে যান সঙ্গে। রাষ্ট্রপতি আপনাকে আইনটা ভালো করে সংবিধানটা পড়িয়ে বাড়ি পাঠিয়ে দিন। আচ্ছা, বলছি কৃষ্ণা চক্রবর্তী তিনি বলছেন এই উচ্ছেদ ইস্যুতে যে শব্দ আমার, আমি ভুল করেছি, আমি মাথা পেতে মেনে নিচ্ছি। কৃষ্ণা চক্রবর্তীর এই বক্তব্য, কাউন্সিলের দায় আমি নিচ্ছি। উনি থাকতে চাইছেন মেয়র, উনি আশঙ্কা করছেন ওনাকে সরিয়ে দেবেন। এবং আর বিধানসভাতে আজকে যে ঘটনা ঘটলো, যারা বিক্ষোভ দেখিয়েছে গাড়ি বারান্দার সামনে, তারা তো কেউ হাউসের সদস্য নন, তারা শপথ পর্যন্ত নেয়নি। কি করে হতে পারে যে দুজন সদস্য? ও সবই হয়, ওটা সবই হয়। তাপসদা পাশে আছে, আমার সাসপেনশন গুলো নবান্ন থেকে লিখে আসতো। পরে তাপসদা যখন ভোটে লড়ে আমি জিজ্ঞেস করতাম, তাপসদা কি হলো? বলে আমাদের কিছু করার নেই, বলতো পড়ে দিতে। কখনো নান্টুকে কখনো আমাকে, আমরা পড়ে দিতাম। শওকত মোল্লা এখন যে বক্তব্য রাখছেন, কি ওর নাম ভুলে গেলাম, আরাবুলকে নিয়ে, তো এই ব্যাপারটা কিভাবে দেখছেন? মানে এতদিন বাদে শওকত মোল্লার এই বক্তব্য হয়। পঞ্চায়েত প্রধানকে আড়াল করতে চায় এবং জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আছে। আরাবুল ইসলাম তিনি তৃণমূল কংগ্রেসেরই লোক, এবং শওকত মোল্লা এখন পিসি ভাইপো দুজনের আশীর্বাদ ধন্য। শওকত মোল্লা এই সুযোগে তার পথের সমস্ত কাঁটাকে সরাতে চাইছেন। এটা শওকত মোল্লার আজকের নয়, তিনি যখন সিপিএম এ ছিলেন তখনও এই কাজ করে এসেছেন। তিনি আরাবুলকে মনে করছেন তার পথের কাঁটা, তাই সরাতে চাইছেন। ওই জন্য আরাবুল ইসলামের ফ্যামিলিকে কলকাতা হাইকোর্টে গিয়ে রিট করে জামিন নিয়ে বাড়ি যেতে হয়েছে বা জেল থেকে বেরোতে হয়েছে। অতএব শওকত মোল্লার কথায় যে ওখানে পুলিশ চলে, প্রশাসন চলে, এটাতে প্রমাণিত। আর আরাবুল ইসলামের হয়ে আমি সাফাই দিচ্ছি না, এটা দক্ষিণ 24 পরগনার সর্বত্র রয়েছে। এর এই করে করে দক্ষিণ 24 পরগনায় যারা তৃণমূলকে প্রতিষ্ঠা করেছিলেন, তার মধ্যে প্রয়াত অরূপ ভদ্র আছেন, শোভন চট্টোপাধ্যায় আছেন যিনি প্রাক্তন মেয়র, প্রয়াত জয়ন্ত নস্কর আছেন। এদের মানে যোগদান, আমরা তো একসঙ্গে লড়েছি, ওপারে মেদিনীপুর, এপারে দক্ষিণ 24 পরগনা, সেই ইতিহাস আমাদের জানা আছে। এবং আপনি যদি ক্যানিং এর শৈবাল লাহিড়ী থেকে শুরু করে কাকদ্বীপের মন্টুরাম পাখিরা পর্যন্ত এদেরকে আলাদা করে জিজ্ঞেস করেন, ইভিন মেটিয়া বুরুজের খালেক মোল্লা সাহেবকেও, তিনি অসুস্থ, তার দ্রুত আরোগ্য কামনা করি, তা জিজ্ঞেস করেন, তাহলে তারা কি যন্ত্রণা এবং কষ্টের মধ্যে আছেন ওরাই বলে দিবে, আমাদের কিছু বলতে হবে না। মহেশতলার দুলাল দাসকে গিয়ে জিজ্ঞেস করুন, এর উত্তর পেয়ে যাবেন। দক্ষিণ 24 পরগনাটা কাদের হাতে গেছে, জাহাঙ্গীর শওকতরা কি করছে, কমপ্লিটলি লাল চুল কানে দুল, তার নাম যুবা তৃণমূল, তাদের হাতে চলে গেছে। বিধানসভা নির্বাচনগুলো হয়নি, সেটা হলো যে হাওড়া বালি বলবেন আপনারা যদি এই যে আপনি যেটা বললেন শেষ শব্দ, লাল চুল কানে দুল, যে অর্থ আপনি করলেন, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও পোর্ট্রেটি কোড দিয়েছেন, রাজ্যের আইডেন্টিটি নষ্ট হবে, বাংলায় কথা বলার লোক খুঁজে পাবেন না, 5টা রাজ্যকে টানার ক্ষমতা তো আমার ট্রেজারির নেই। এই যে রাজ্যের আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে, বাংলায় কথা বলার লোক পাবে, এটা খুব রাগ হিন্দি স্পিকিংদের উপরে। উনি হিসাব করে দেখেছেন যে উনি হিন্দি স্পিকিং বুথগুলোতে হেরেছেন, আসানসোলের কুলটিতে হেরেছেন, আসানসোল প্রপার অ্যাসেম্বলিতে হেরেছেন, রানীগঞ্জ প্রায় সমান সমান, দুর্গাপুর শহরে হেরেছেন, ভাটপাড়া হেরেছেন, কলকাতার বড়বাজার জোড়াসাঁকো ডেফিসিট হয়েছে। উনি খুব
খুব সুচতুরভাবে অ্যানালাইসিস করে দেখেছেন ম্যাক্সিমাম হিন্দি স্পিকিং পিপল যারা ভারতীয়, আমরা তো অবিভক্ত বাংলা, বিহারও আমাদের অংশ ছিল, উড়িষ্যাও আমাদের অংশ ছিল, আজকে বিহারের পার্ট ঝাড়খণ্ড আমাদের অংশ ছিল। এগুলো আগে এই জিনিস কেউ ভাবতো না, আগে সবাই ভারতীয়ত্বে বিশ্বাসী হতো। এই জিনিস কখনো হয়নি এবং মানুষও কখনো ভাবতো না। মানুষ নির্বাচনে কখনো এই জিনিস কখনো ভাবেনি। এবারেও কীর্তি আজাদকে হয়তো অনেকে ভোট দিয়েছে বাঙালিরা, বাঙালিরা এসব ভাবেন না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই যে বীজটা বপন করছেন এইটা খুব খারাপ ইঙ্গিত। এবং তিনি যদি বলেন তার হেলথ সেক্টরে 5টা রাজ্যকে টানতে হচ্ছে, তাহলে সবচেয়ে বেশি রুগী আপনি যদি ভেলোরে যান, আপনি যদি কটকে যান, ভুবনেশ্বর এইমসে যান, বাঙ্গালোরে দেবী শেঠির ওখানে যান, বা মুম্বাইতে টাটা ক্যান্সার হসপিটালে যান, তা আপনি দেখবেন মেজর রুগী পশ্চিমবঙ্গের। সিএমসি ভেলোর তো পুরো পশ্চিমবঙ্গের। তো ন্যাচারালি এই জায়গাটা ওনার মাথা থেকে কখন সরবে আমি জানি না। দেশের মধ্যে আরেকটা দেশ, পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ দেশের মধ্যে একটি অঙ্গরাজ্য। এই মানসিকতার পরিবর্তন করা উচিত। এই কারণেই কবি বলে গেছেন, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখা মিলন মহান। আমাদের কলকাতাকে, খড়গপুরকে, আসানসোলকে, শিলিগুড়িকে সবাই মিনি ইন্ডিয়া বলে। আপনি দয়া করে মুখ্যমন্ত্রী এই সমস্ত সংকীর্ণতার মধ্যে পশ্চিমবঙ্গকে আবর্তিত করবেন না, এবং আপনার ইঙ্গিতটা সম্পূর্ণভাবে হিন্দি স্পিকিং ভোটারদের টার্গেট করে আপনি এই সমস্ত কথাবার্তা বলছেন, যেটা কমপ্লিটলি আনএথিক্যাল এবং অ্যান্টি ন্যাশনাল বলে আমি মনে করি। বিতর্কে বিকাশ ভবনে সিবিআই, নিট নেট বিতর্কে বিকাশ ভবনে সিবিআই, নিট নেট বিতর্কে সিবিআই বিকাশ ভবনে না প্রাইমারিতে? নিট তো বিহার অব্দি এসছে এখন সিবিআই, এখনো বিহার থেকে ট্রেনে বা প্লেনে ওঠেনি পশ্চিমবঙ্গে আসার জন্য। এখন আমি যেটুকু খবর পেয়েছি প্রাইমারি টেটের জন্যই প্রাইমারি কাউন্সিলের কাছে গেছে, ওই ইনভেস্টিগেশনের পার্ট, কোর্ট মনিটরিং। কয়েকদিন আগে অনারেবল জাস্টিস অমৃতা সিনহার বক্তব্য শুনছিলেন যে আমরা কোর্ট মনিটরিং এটা করছি এবং খুব ক্লোজলি মনিটরিং হচ্ছে, প্রত্যেকটা অফিসার আইও তাদের কাজও কোর্ট মনিটর করছে। ন্যাচারালি কোর্টের উপরে আস্থা রাখুন, এজেন্সির উপরে আস্থা রাখুন নাই রাখুন সে অন্য জিনিস, কোর্টের উপরে আস্থা রাখুন। কোর্টই পশ্চিমবঙ্গে দুর্নীতির শিকড়কে উপড়ে ফেলবে, এই বিশ্বাস পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষের আছে। दादा गवर्नर ने इन्विटेशन दिया न्यूली इलेक्टेड जो विधायक है, लेकिन वो नहीं गए। फिर आज देखा गया कि 2 विधायक धरने पे बैठे हुए हैं विधानसभा में, क्या कहना चाहेंगे? ना उसका धरना लेकर मेरा तो कुछ बात नहीं, वो तो स्पीकर बता दिया। ये तो इलीगल डेमोन्स्ट्रेशन है, बिकॉज स्पीकर साहब ने ऑलरेडी इशूड ए नोटिफिकेशन, ऑल टाइप ऑफ धरना, शाउटिंग, स्लोगन बैन असेंबली के अंदर, इवन मीडिया पर्सन ऑल्सो बैन, सब आपका आउटसाइड में रहता है। ये इलीगल धरना प्रदर्शन है। जिस तरीके से राजभवन का सामने भतीजा का 5 दिन का जो प्रदर्शन था पिछले साल, वो इलीगल, उनका पुलिस और उनका एजी बता दिया कोर्ट में, वो इलीगल। आज का धरना प्रदर्शन भी इलीगल है। और इन क्वेश्चन ऑफ गवर्नर साहब ने जो किया है, जो नोटिफिकेशन किया है, जो उनको बुलाया है, वो विद इन द पावर ऑफ द गवर्नर है। इसमें हमारी असेंबली का जो रूल्स है और खास करके जो कॉन्स्टिट्यूशन है जिसका अंदर गवर्नर साहब काम करता है, ही इज द फर्स्ट पर्सन ऑफ द कॉन्स्टिट्यूशन हेड ऑफ आवर स्टेट। वो जो काम किया है कॉन्स्टिट्यूशन के मुताबिक काम किया है। मैं गवर्नर का साहब का डिसीजन को वेलकम करता हूं, और वो जो काम कर रहा है विद इन द कॉन्स्टिट्यूशन, विद इन हिज पावर कर रहा है, इसलिए ये लोग चैलेंज करने का कोई लीगली इसका कोई माने पावर ही नहीं है।
मैं पत्रकार सम्मेलन में ऑनरेबल स्पीकर का स्पीच मैं सुना है, उन्होंने बताया हम लोग राष्ट्रपति का पास, मैं उम्मीद करूंगा तुरंत वो दोनों को लेकर स्पीकर साहब राष्ट्रपति का पास जाना चाहिए। दादा और एक आखिरी सवाल था ना, आज हाईकोर्ट ने क्या कहा पोस्टपोन वायलेंस को लेकर? हाईकोर्ट का डिवीजन बेंच ऑनरेबल जस्टिस हरीश टंडन, ऑनरेबल जस्टिस हिरणमय बाबू का जो बेंच था, उसमें बहुत क्लियर मैं अपील फाइल किया। इसमें बहुत क्लियर बता दिया जो स्टेट गवर्नमेंट का जो आपका जो आर्गुमेंट है, जो स्टेटमेंट है, इट्स नॉट ट्रू। बंगाल में लॉ एंड ऑर्डर डिजास्टर है, इसलिए हाईकोर्ट ने आज सीधा सेंट्रल फोर्स का काम करने का इंडिपेंडेंसी दे दिया। इंडिपेंडेंसी इसको घुमा के 355 उन्होंने सेंट्रल फोर्स कितना दिन रहेगा वो छोड़ दिया एमएचए के ऊपर, सेंट्रल फोर्स को कार्रवाई करने का छूट दे दिया। और आज मैंने कोर्ट में 1821 बीजेपी फंक्शनरीज का नाम, एड्रेस, फोन नंबर, पोलिंग स्टेशन उनका